আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন, যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে। তারা তো ধমক দিচ্ছিল, নানানভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল, এই রাজাকার আলবদরদের সন্তানরা। কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন, আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা, আমার বাড়ি ভেঙে ফেলছে, এই স্মৃতি বিজড়িত বাড়ি, যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা থাকেনও না, এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ এসে দেখতে পারে, বঙ্গবন্ধুকে জানতে পারে। চিন্তা করে দেখুন তো, একদিকে তার বাড়ি ভাঙছে, আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে, কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন। এতটুকু কাঁপল না গলা, এবং কি স্মুথলি, কি চমৎকার ভাবে, কি দৃঢ় প্রত্যয়, দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন। এমন শক্তিশালী একজন নেতা, এমন দৃঢ় মনোবল যুক্ত একজন নেতা, একজন নেত্রী যেই দলে আছে, সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে। আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা 5ই অগাস্টের আগে, জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে। আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম। আমরা আন্দোলনে গেছি, আমরা তো আবার পড়ার টেবিলে চলে গেছি, এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে। আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে, আজকে তারা একে মারবে, তাকে মারবে, এই বাড়ি ঘুরাবে, সেই বাড়ি ঘুরাবে। নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে, এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল। হয়তোবা তারা ইগোর কারণে, লজ্জার কারণে বলতে পারছে না। আবার অনেকেই বলছে ব্যক্তিগতভাবে, আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি। আমি যে কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে, সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম, যে শত কষ্ট, শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয়। আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, একটিবারের জন্য কি আপনারা একটু নিউট্রালি যদি চিন্তা করেন, ভেবে দেখেন তো, যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে? তিনি একটা বারের জন্য বলেননি যে, বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না, থাকুক না, এটা তার চরিত্রেই নেই। বাবাও ছিলেন এরকম দৃঢ়, সন্তানও তেমন হয়েছে দৃঢ়। তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক। আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী। আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে। এই দল আজ হয়তো বা অ্যাপারেন্টলি মনে হতে পারে, বা প্রাইমা ফেসি মনে হতে পারে যে দলটি সংকটে, কিন্তু এমন দৃঢ়চেতা নেত্রী যেই দলের হাল ধরে আছেন, সেই দল কোনো দিন ভেঙে যেতে পারে না। আজকে তারা ভেবেছে যে 32 নম্বর ঘুরিয়ে দিয়ে তারা আমাদেরকে স্তব্ধ করে দিবে। আপনার কি মনে হয়, আপনি কি এটা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে স্তব্ধ হয়ে গেছে? তারা হয়তো অনেকে বিশ্বাসই করতে পারছে না। আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি, তারা বলেছে তারা বিশ্বাসই করতে পারছে না। আমি বিএনপি সমর্থক করে, একদম কট্টর বিএনপি এমন একজন লোক আমাকে ফোন করে বলছে যে এইটা তো ভাই মেনে নিতে পারছি না, আমার আব্বা তো মুক্তিযুদ্ধে গিয়েছিল, হ্যাঁ আমার বাবা পরবর্তী সময় বিএনপি করেছে, কিন্তু এইটা তো মানতে পারছি না, এই বাড়ির চত্বরে ঢুকেছে। এইভাবেই বাংলাদেশের মানুষ এখন ভাবছে। ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে, এদের প্রতি প্রচন্ড ঘৃণার জন্ম নিয়েছে। এবং আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। ক্ষমতায় একদিন আমরা আসব, এই দেশের মানুষকে যে প্রমিস করেছিলাম, যে এই দেশের মানুষকে সোনার বাংলাদেশ গড়বার যে প্রত্যয়, সেটি নিশ্চয়ই আমরা পূরণ করব। আমার নেত্রী আছেন, আমাদের বড় বড় নেতারা আছেন, কর্মীরা আছেন, সেটি সম্ভবপর এই দেশেই হবে। সেদিন এই প্রত্যেকটি অন্যায়ের আজ যা হলো, নিশ্চয়ই সেগুলোর বিচার হবে।
আমি শেষ করব একটা কথা দিয়ে। বাংলাদেশ সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন, তিনি আমাকে বলছিলেন যে তার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আওয়ামী লীগ হয়তোবা আগামী 10-15 বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, কিন্তু তিনি যে পজিশনে আছেন তার কাজই হচ্ছে সব খবরগুলো সংগ্রহ করা। তিনি আমাকে বলছেন যে নিঝুম ভাই, আমার কাছে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা শুধু সময়ের ব্যাপার মাত্র।